গাড়ি চালানোর সময় রাস্তায় থামার সংকেত। যদি এটি একটি যানবাহনে থাকে তবে এটি একটি খুব বিশেষ ব্যক্তির জন্য একটি উপদেশ। যদি এটি একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে থাকে তবে এটি একটি অভিযান চলমান তথ্য। এগুলি ছাড়াও একটি লাল আলোর এলাকাও রয়েছে, যাকে সমাজ ভালো চোখে দেখে না। একসময় এই এলাকাকে বাঁচিয়ে রেখেছিল গণিকাদের ঘুঙুরুনরা, যেখানে শহরের বিখ্যাত বিত্তবানরা তাদের মর্যাদাপূর্ণ উপস্থিতিতে রাতের অন্ধকারকে রঙিন করে তুলতেন। ধনীদের মধ্যে শহরের বিখ্যাত গণিকাদের নিয়ে অনেক কথাবার্তা হতো। যত বেশি ধনী লোক পতিতালয়ে যেতেন, পতিতালয়ের লোকেদের মধ্যে পতিতালয়ের প্রতি তত বেশি সম্মান থাকত, তা হোক বিয়ে হোক বা ছাতি চিল্লা। লোকে তাদের ডাকা গৌরবের বিষয় বলে মনে করত। সময় কখনো এক থাকে না, থেমে যাওয়া তার স্বভাব নয়। সময় বদলে গেছে, সময় পাল্টেছে, ধনী বা নবাবরা থাকল না, উমরাও যান। সময় এই পতিতালয়কে রেড লাইট এরিয়া নাম দিয়েছে। এই রেড লাইট এলাকা থেকেই এই গল্পের জন্ম। যমুনা বাই একজন বংশগত গণিকা ছিলেন। কথিত আছে যে তার দাদি গুলাব জানের হুক্কা লখনউয়ের প্রতিটি বড় নবাবের ঠোঁটে চুমু খেয়েছিলেন। নিশা ছিল যমুনা বাইয়ের একমাত্র সন্তান। বিশেষ অনুষ্ঠানে বা পাঁচতারা হোটেলে তার নাচের অনুষ্ঠান আয়োজন করা হতো, যেগুলোতে বড় বড় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করতেন। এতৎসত্ত্বেও তিনি শহরের ওই ডিগ্রি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করছিলেন, যে কলেজে বড় বড় কর্মকর্তা, মন্ত্রী ও ব্যবসায়ীদের ছেলেমেয়েরা পড়তেন। পরিবর্তিত সময় ও পরিস্থিতিতেও যমুনা বাই সমাজের উচ্চ পর্যায়ের মানুষের কাছে পরিচিত ছিলেন। নিশা শুধু অত্যন্ত সুন্দরীই ছিলেন না, তিনি ছিলেন আত্মমর্যাদাশীল এবং গম্ভীরও। যমুনা বাইয়ের কন্যা হওয়ার কারণে তিনি কখনো হীনন্যতায় ভোগেননি। অনেক সিনিয়র অফিসার এবং নেতার মেয়েরা তার ভালো বন্ধু ছিল, তবুও কলেজের বেশিরভাগ মেয়ে তাকে রেড লাইট বলে ডাকত। একভাবে রেড লাইট তার ডাকনাম হয়ে গেছে। অনেক সময় সে রেড লাইট শুনে থেমে যেত। একবার নগরীর মেয়র কন্যা একটি মেয়েকে রেড লাইট বলে বকাঝকা করে, তখন নিশা হস্তক্ষেপ করে বলে যে ছেড়ে দাও বন্ধু, এটা আমাদের জন্মস্থান। নিশা তার জীবন নিয়ে সম্পূর্ণ খুশি ছিল। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় মায়ের ঘর থেকে একজন লোকের আওয়াজ শুনে তার পা থেমে গেল। কে হতে পারে? সেই অদেখা লোকটির কণ্ঠস্বর কখন আবার তার পদক্ষেপগুলি থামিয়েছিল তা জানতে সে এগিয়ে যেতে চাইছিল। শুধু তাই বললে অপরিচিতের সন্তানকে আপন করে না, যমুনা বাই। নিশার কপাল দুশ্চিন্তায় কুঁচকে যায়। এই লোকটা মাকে কি বলছে? সে কে হতে পারে? আমি কি তাকে আগে কখনো দেখেছি? সে যাই হোক, মা এই মানুষটিকে চেনেন, ভালো করেই জানেন। তাই সে মাকে নাম ধরে ডাকছে। নিশার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। যমুনা বাই এবং সেই লোকটির কথোপকথন এখন আরও স্পষ্টভাবে শোনা যায় কারণ নিশা এসে দরজার পাশে দাঁড়িয়েছিল। যমুনা বাই তার আর্থিক অবস্থার জন্য বিলাপ করছিল। বুঝুন এই শান্তরাম, এখন এমন কোন রাজা প্রাসাদ নেই যেখানে প্রতি সন্ধ্যায় টাকার বৃষ্টি হয়। আমার অবস্থা এমন নয় যে তোমার মেয়ের বিয়েতে 3 লাখ টাকা বের করতে পারি। যমুনা বাই হয়তো রাজ্যের রাজা নন, তবু আজও ঘরে ঘরে ধন সম্পদ পৌঁছে যাচ্ছে। যমুনা বাইকে মনে রেখো, এই হাতে কত কুড়ি আলাদা করে তোমার গুলশানে ভরিয়ে দিয়েছি। ভুলে যেও না যে নিশা তোমাকে আজ উচ্চ সমাজে উত্থিত করেছে, তার জন্যই আমি তাকে 7 বছর বয়সে তোমার কোলে তুলেছি। এ কথা শুনে যমুনা বাই সিংহীর মতো গর্জন করে উঠলেন, চুপ কর, দেয়ালেরও কান আছে। শান্তরাম জোরে হেসে উঠল, ছায়ায় পা রাখলে কি হবে? ভাবুন যদি নিশা জানে, তাহলে আমাকে ব্ল্যাকমেইল করছেন? না যমুনা বাই, আমি ইংরেজি জানি না, মেয়ের বিয়েতে গয়না না দিলে কে দেবে? নিশার মুখ বরফের মতো সাদা হয়ে গেছে, পা দুটো প্রাণহীন হয়ে গেল। কোনোরকমে নিজেকে টেনে নিয়ে গেল তার ঘরে। কিছুক্ষণ ভেবে তাড়াতাড়ি আলমারি থেকে একটা গহনা বের করল, খুলে দেখল একটা লোক বেরিয়ে আসছে। তিনি অনুমান করেছিলেন যে এটি শান্তরাম, কিন্তু সে তাকে মুখ দিয়ে চিনতে পারেনি। নিশাকে দেখে লোকটা থমকে গেল। এখন সে নিশ্চিত হল এই শান্তরাম। নিশা ওকে ওর কাছে আসতে ইশারা করল এবং সে যান্ত্রিকভাবে এসে তার সামনে দাঁড়াল। নিশা মনোযোগ দিয়ে শান্তরামের মুখের দিকে তাকাল। তার মুখে যথেষ্ট পরিমাণে নিন্দার ছাপ ছিল। নিশা, বিরক্তি নিয়ে, শান্তরামের মুখ থেকে তার দৃষ্টি সরিয়ে তার সামনে গহনার বাক্সটি খুলল। এত গহনা একসাথে দেখে শান্তরামের ছোট চোখের পুতুলে একটা বড় ঝলকানি ফুটে উঠল। সে লোলুপ দৃষ্টিতে গহনার দিকে তাকিয়েছিল। নিশা তার মুখে আসা যাওয়ার ভাবগুলো লক্ষ্য করছিল।
তার সূক্ষ্ম চোখ ছিল। শান্তরাম গয়নাটার দিকে মগ্ন ছিল। নিশার কণ্ঠে তার ট্রান্স ভেঙে গেল। মায়ের সাথে তোমার যত কথোপকথন হয়েছে আমি সব শুনেছি। এই সব গহনা তোমার হতে পারে, তোমাকে শুধু আমাকে বলতে হবে আমি কোথা থেকে এসেছি এবং আমার বাবা মাকে। শান্তরাম আকুল চোখে গহনার দিকে তাকিয়ে বলল, আমি জানি না তোমার বাবা মাকে। যাই হোক, যেখান থেকে তোমাকে তুলেছি সে সম্পর্কে বলতে পারি। শান্তরামের কথা শুনে নিশার চোখ জ্বলে উঠল। শান্তরাম নিশাকে বলল, নবাবগড় এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, ওখানে একটা মিটিং স্কোয়ার আছে। আমি যখন তোমাকে তুলে নিলাম তখন তুমি সেখানে বাচ্চাদের সাথে খেলছিলে। নিশা স্বতঃস্ফূর্তভাবে জিজ্ঞেস করল, তুমি যখন আমাকে তুলেছিলে আমি কি কাঁদিনি? কেউ কি আমাকে বাঁচাতে আসেনি? নিশার কথা শুনে সন্ত্রম হতভম্ব হয়ে গেল। ভাবলাম, এখন আর আওয়াজ করবেন না। আজ পুলিশও এ ব্যাপারে কঠোর হয়েছে। নিশা অনুভব করল আজ এসব প্রশ্নের কোনো মানে নেই। সে শান্তরামকে বলল, ভয় পেও না, আমি এ বিষয়ে কিছু জানতে চাই না। গহনার বাক্সটি শান্তরামকে দেওয়ার পর নিশা নিঃশব্দে তার ঘরে ফিরে গেল। তিনি পতিতালয়ের অন্তর্ভুক্ত নন জেনে তিনি একটি আধ্যাত্মিক সুখ অনুভব করেছিলেন। কোনো বাড়িতে অমূল্য হীরা আছে, সে ভাবল, আমারও একটা বাড়ি আছে, আমারও বাবা মা, ভাই বোন আছে, আমিও সেই সমাজেরই একটা অংশ, যেখানে মানুষ সম্মানিত বলে বিবেচিত হয়। এবং শালীন, সেই বাড়িটা কেমন হবে? এমন শত প্রশ্ন নিশার মনে ভেসে উঠল। সে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ জামাকাপড় একটি ব্যাগে ভরতে শুরু করল। আলমারি থেকে তার শৈশবের একটি ফ্রেম করা ছবি তুলে নিল এবং কাঁদতে লাগল।